ডগলাস লুইজের পেছনের রিয়াকশনটা পরিষ্কার বলে দিচ্ছে যে তিনি যেই পেনাল্টিটা মিস করেছেন সেটা সম্ভবত ওই ম্যাচের অর্থাৎ ব্রাজিল উরুগুয়ে ম্যাচের সবচেয়ে পেনাল্টিমেট মিসটাই ছিল। তার হাত থেকে ভাগ্যটা ছুটে গেছে, ম্যাচটা হয়তো ওখানেই হাতছাড়া হয়ে গেছে। আর মিনিট কয়েক পর যখন মানুয়েল উগার্তে তার পেনাল্টিটা কনভার্ট করলেন তখনই ব্রাজিলের বিদায়টা নিশ্চিত হয়ে গেল। এই আসরের কোপা আমেরিকা থেকে ব্রাজিল সেই কোয়ার্টার ফাইনালেই বিদায় নিতে হলো তাদেরকে। উরুগুয়ের কাছে পেনাল্টি শুট আউটে 4-2 গোলে বাদ পড়ে ব্রাজিলের বিদায়টা লেখা হয়ে গেল। যদিও ম্যাচটা ফুল টাইমে 0-0 গোলে সমতায় শেষ হয়েছিল। এখানে ডগলাস লুইজের মিসটা নিয়ে আপনারা কথা বলতে পারেন, কিংবা রসে যে ওই এদের মিলিতাওর শটটা ঠেকিয়ে দিলেন প্রথম শটটাতেই, সেটা নিয়েও আসলে বলা যেতে পারে। কিংবা ম্যাচে অনেক ঘটনা ঘটেছে, ম্যাচে খেলার চাইতে অনেক ফাউল, অনেক ধরনের অনেক ঘটনাই ঘটেছে। সব কিছুই এক এক করে দেখবো যে কীভাবে ব্রাজিল বাদ পড়ে গেল এবং ব্রাজিলের এই অবস্থা থেকে উত্তরণের পথটা আসলে কোথায়। গ্রাম পটাটা চিপস নাকি বিস্কুট খেয়ে বুঝে নাও। ম্যাচটার স্ট্যাট দেখলে কিছুটা হয়তো বোঝা যেতে পারে যে এই ম্যাচে কি হয়েছে। মূলত পজেশন এবং দুই দলের পজেশন থেকে আসলে খুব একটা পিকচার বোঝা যাবে না। উরুগুয়ের 40% পজেশন, 60% পজেশন হচ্ছে ব্রাজিলের। মূল ব্যাপারটা বোঝা যাবে যখন আপনি টোটাল শট অন টার্গেট দেখবেন। উরুগুয়ে প্রত্যেকটা মিনিট তারা ওই মার্সেলো বিয়েলসার মার্ডার বল প্রেসিং সিস্টেমে খেলেছে, কখনোই ব্রাজিলকে ওই স্পেসটা ক্রিয়েট করতে দেয়নি। আপনি যদি প্রথমার্ধের ম্যাচটা দেখেন, ব্রাজিল তাদের বক্স থেকে যখনই বল নিয়ে বের হওয়ার চেষ্টা করছিল, উরুগুয়ে ততটাই প্রেস করে তাদেরকে তাদের বক্সেই রেখে দিচ্ছিল এবং সেখান থেকে কিন্তু তারা শট অন টার্গেট জেনারেট করার চেষ্টা করছিল। যদিও 12টা শটের মধ্যে মাত্র উরুগুয়ে একটা শট অন টার্গেট রাখতে পেরেছিল, সেটাও দারউইন নুনিয়েজের যে শটটা আলেসন ঠেকিয়ে দিয়েছিলেন। অন্যদিকে ব্রাজিল যখন তারা ভালো সুযোগ ক্রিয়েট করেছিল, সেখান থেকে রাফিনিয়া একটা চান্স পেয়েছিলেন প্রথমার্ধে, পরবর্তী সেকেন্ড হাফেও চান্স এসেছিল, কিন্তু কোনোটাই ডিসাইসিভ কোনো চান্স ছিল না। শেষ পর্যন্ত বক্সের বাইরে থেকেই আসলে ব্রাজিলকে অনেকগুলো শট নিতে হয়, তাদের শট অন টার্গেট মাত্র 3টা। যেটা ইন্টারেস্টিং ফ্যাক্ট সেটা হচ্ছে ফাউলের সংখ্যা যদি আপনি দেখেন, ফাউলের সংখ্যার হিসাবে এই কোপা আমেরিকার সবচেয়ে ডার্টিয়েস্ট গেম এটাকে আপনি বলতেই পারেন। যে আর্জেন্টাইন রেফারি ছিলেন তিনি সব মিলিয়ে কার্ড দেখিয়েছেন মাত্র 5টা, সেটার মধ্যে একটা লাল কার্ডও ছিল। কিন্তু উরুগুয়ের ফাউলের সংখ্যা 26টা, ব্রাজিলের ফাউলের সংখ্যা 15টা, মোট 41টা ফাউল নিয়ে এই টুর্নামেন্টের সবচেয়ে বাজে কার্ডের ম্যাচ বা বাজে ফাউলের ম্যাচ আপনাকে ইজিলি বলতে পারেন। খুবই হার্ড ট্যাকেলিং, হার্ড প্রেসিং ফাউলের ম্যাচ দেখা গিয়েছে, যেখানে প্রথমার্ধে কিনা এন্ড্রিককে রোনাল্ড আরাউহো ফেলে দিয়েছিলেন, সেখানে রোনাল্ড আরাউহোকে তার ক্লাবমেট রাফিনিয়া এসে চার্জ করেছেন। এই ধরনের ঘটনা আপনি প্রায়ই দেখেছেন। রোনাল্ড আরাউহোর একটা বাজে ইনজুরি হয়েছে, মাস্কুলার ইনজুরি, সেটা আবার যখন তিনি মাঠের বাইরে চলে যাচ্ছেন এন্ড্রিক এসে তাকে কনসোল করেছেন, সান্ত্বনা দিয়েছেন। অনেক ঘটনাই এই ধরনের ঘটেছে। আবার যদি আপনি টাচেস ইন দ্য অপোজিশন বক্স দেখেন, সেটাও একটা ইন্টারেস্টিং ছবি আপনাকে এই ম্যাচের ব্যাপারে দিবে। উরুগুয়ের টাচেস ইন দ্য অপোজিশন বক্স অর্থাৎ ব্রাজিলের বক্সে তারা কতগুলো টাচ করতে পেরেছে তাদের ফরওয়ার্ড লাইন ডারউইন নুনিয়েজ এবং নিকোলাস দে লা ক্রুজরা মিলে, সেটা মাত্র 10টা। ব্রাজিলের ক্ষেত্রে সেটা 11টা, অর্থাৎ মাত্র 21টা অপোজিশন টাচ। অর্থাৎ একে অপরের বক্সে যতটা না অবস্থান করেছে সেখানে ফাউলের সংখ্যাই অনেক বেশি। সেখানেই বলে দিচ্ছে যে আসলে 90 মিনিটে খেলাটা কোথায় হয়েছে। নান্দেস একটা খুব বাজে চ্যালেঞ্জ করে রদ্রিগোকে লাল কার্ড দেখেছেন, যেটা আসলে ডিজার্ভিংলি ছিল। তবে মূল ব্যাপারটা আসলে চলে আসছে এখন, ব্রাজিল বাদ পড়ে গেছে এই আসরের কোপা আমেরিকা থেকে, সেটাই একটা বড় ফ্যাক্ট। এখন দরিভাল জুনিয়র তিনি ম্যাচ শেষে বলছেন যে তার দল পেশেন্স এবং লাভ অর্থাৎ ভালোবাসা দিয়েই খেলার চেষ্টা করেছে পুরো টুর্নামেন্ট জুড়ে। তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত ওই কাজটাই হয়নি। কিন্তু এই দলটাতে তিনি বিশ্বাস রাখছেন, তিনি ধৈর্য ধরতে বলছেন, তার এই ব্রাজিলের ভক্তদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করতে বলছেন এবং তিনি ওই প্রতিশ্রুতিটাও দিচ্ছেন যে ব্রাজিল হয়তো যেই জায়গায় ছিল এত বছর ধরে যখন ব্রাজিল ডমিনেট করেছে, সেই জায়গা হয়তো ব্রাজিল আবারও একদিন যেতে পারবে। কিন্তু দরিভাল যখন এই কথাগুলো বলছেন, তিনি কি আসলে নিজের ভবিষ্যতের ব্যাপারে তিনি কি অবগত আছেন কিনা তিনি হয়তো জানেন না। প্রেস কনফারেন্সে তার কথাগুলো খুবই ভেগলি পজিটিভ শোনালেও ব্রাজিলের সার্বিক পরিস্থিতি কিন্তু পজিটিভ নয়। এখন ব্রাজিলের পরিস্থিতি যদি নিয়ে আপনি কথা বলতে চান, ব্রাজিলের সার্বিক 10 বছরের যেই রান অফ ফর্ম রয়েছে সেটা নিয়ে আপনি একটু কথা বলতে পারেন। ব্রাজিল লাস্ট 10 বছরে শুধুমাত্র একটাই নকআউট টুর্নামেন্ট জিতেছে, সেটা 2019 সালের ওই কোপা আমেরিকাটা। পরবর্তী কোপা আমেরিকায় তারা ফাইনাল পর্যন্ত গিয়েছিল, কিন্তু সেই ফাইনালে তারা আর্জেন্টিনার কাছে হেরে তাদের রানার আপ হতে হয়। কিন্তু ওই যে 2014 সাল থেকে 2015-16, যেখানে 2016 গ্রুপ স্টেজে তাদের বাদ পড়তে হয়েছিল, এর পরবর্তীতে তারা শুধুমাত্র ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনাল পর্যন্তই খেলেছে 2014 সেমিফাইনাল বাদে। অর্থাৎ ওই নকআউট টুর্নামেন্টে যেই ব্রাজিলকে আমরা দেখতাম সেই 2000 বা এর
পূর্ববর্তী যে ব্রাজিলটা সেই ডমিনেন্সটা স্বাভাবিকভাবেই নেই। এখন এই ব্রাজিলকে আপনি যদি 2022 ওয়ার্ল্ড কাপের পর থেকে বিচার করতে চান, একটা অদ্ভুত পিকচার আপনার সামনে চোখে পড়বে। কারণ 2022 ওয়ার্ল্ড কাপে তিতের বিদায়টা নিশ্চিত হলো যখন ব্রাজিল কোয়ার্টার ফাইনাল থেকে ক্রোয়েশিয়ার কাছে হেরে বাদ পড়ে গেল। তারপর রামন মেনেজেস আসলেন, সেটাও সাময়িক সময়ের জন্য তাকে ইন্টারিম কোচ হিসেবে নিয়োগ দেওয়া হলো। সেই ইন্টারিম সময়ের মধ্যেই ব্রাজিল আবার হেরে বসলো সেনেগালের কাছে 4-2 গোলে। সেই টুর্নিটা চলে গেল। তারপর ফের্নান্দো জিনিসকে দায়িত্ব দেওয়া হলো এই ব্রাজিল দলটাকে সামাল দেওয়ার জন্য। ফের্নান্দো জিনিসের ব্যাপারে আবার একটা খুবই পজিটিভ একটা ব্যাপার ছিল যে তার ক্লাবকে ম্যানেজ করছেন, সেই সঙ্গে আবার ব্রাজিল টিমকেও ম্যানেজ করছেন। তার ওই যে রিলেশনিজমের যেই টপিকটা রয়েছে বা রিলেশনিজমের যেই ফান্ডামেন্টালটা রয়েছে সেটা ব্রাজিলের যোগ বর্ণিত ফুটবলের সাথে কিন্তু ভালোভাবেই যায়। তার দল কোপা লিবার্তাদোরেস জিতলো, কিন্তু অপোজিট সাইডে যখন আবার তিনি ব্রাজিলকে ম্যানেজ করছেন তার ওই রিলেশনিজমের ফ্যাক্টরটাকে তিনি ব্রাজিলের যেই প্লেয়াররা ইউরোপ জুড়ে খেলছে তাদের মধ্যে ওই রিলেশনিজমের ফ্যাক্টটা কিন্তু ওই অল্প সময়ে স্ট্যাবলিশ করা গেল না। ব্রাজিল উল্টো উরুগুয়ের কাছে হারলো, আর্জেন্টিনার কাছে হারলো। ওই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে আসলে ব্রাজিলের রানটা থেকেই নিশ্চিত হয়ে গেল যে ফের্নান্দো জিনিস আর থাকবেন না। কিন্তু এর মাঝখানে একটা অনেক উড়ো কথাই শোনা গেল বা কিংবা কনফার্মেশনও শোনা গেল যে কার্লো আনচেলত্তি সম্ভবত রিয়াল মাদ্রিদ ছেলে ব্রাজিলের কোচ হয়ে যাবেন। সেটা নিয়েও ব্রাজিল বোর্ডে নানাবিধ কথাবার্তা এবং এরপর দুর্নীতির অভিযোগ এনে তারপর কার্লো আনচেলত্তি শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে রিসাইন করলেন, কন্ট্রাক্ট এক্সটেন্ড করলেন। শেষ পর্যন্ত দায়িত্বটা পড়লো দরিভাল জুনিয়রের অধীনে। যে এই দরিভাল জুনিয়র এই টুর্নামেন্টে আসার আগে একটা আনবিটেন রেকর্ড নিয়ে এসেছিলেন। তিনি টুর্নামেন্টটা শেষও করলেন ঠিক আনবিটেন থেকেই। আসলে যেহেতু পেনাল্টি শুট আউটে তার দল বাদ গিয়েছে, যেহেতু 90 মিনিটে খেলাটা ফয়সালা হয়নি, তাই এই ম্যাচটাকে আসলে অফিসিয়ালি ড্র হিসেবে ধরা হয়, ডিফিট হিসেবে ধরা হবে না। তাই 4টা ম্যাচে কোপা আমেরিকায় শুধুমাত্র একটা জয়, 3টা ড্র, অর্থাৎ 3টা ম্যাচে সমতায় গোল সমতায় শেষ হওয়াটা দরিভাল জুনিয়রের কোপা আমেরিকার রেকর্ড। এর আগে তিনি আরও 3টা ম্যাচ ম্যানেজ করেছেন, সেখানেও ব্রাজিল অপরাজিত ছিল। কিন্তু ওখানেই আসলে ওই পিকচারটা চোখে পড়ে না, যে এই পিকচারটা আসলে এই দরিভাল জুনিয়রের অধীনে বলছে। সেখানে ওই ডিসাইসিভনেসটা বা কে আসলে ব্রাজিলের ওই অ্যাটাকিং থার্ডে চান্সেসগুলো ক্রিয়েট করে ফিনিশ করবেন, কিংবা ভিনিসিয়াস জুনিয়রকে কে সাপোর্ট দিবেন বা রদ্রিগোর সঙ্গে কে লিঙ্ক আপ করবেন, ওই যে ম্যানটা, ওই নাম্বার 10 বা নেইমারের ওই অনুপস্থিতিতে এই সম্ভবত ব্রাজিলকে শেষ পর্যন্ত ভোগালো। হয়তো দরিভাল জুনিয়র আসলে অনেক ধরনের পজিটিভ কথাই বলছেন, কিন্তু নিজের ভবিষ্যৎটা আসলে কি হবে, এখন ব্রাজিল এখান থেকে কোথায় যাবে, সেটাই একটা শঙ্কার মেঘ কিন্তু রয়ে গেছে। কিন্তু যার ব্যাপারে কোনো শঙ্কা কাজ করার কোনো প্রশ্নই ওঠে না, বরং তার মতো কুল অ্যান্ড কাম মতো হয়তো আপনি এখানে কাউকে দেখবেন না, সেই মার্সেলো বিয়েলসা, যিনি কিনা ওই যে তার ওয়াটার বক্সের উপর বসা একটা অভ্যেস বানিয়ে ফেলেছেন। সেটাকে এখানে ট্রলিতেও রূপান্তর দেওয়া হয়েছে। ম্যাচের শুরুতে দেখা যাচ্ছিল যে ওখানে বেশ গদি মতো বসিয়ে দেওয়া হয়েছে, সেখানে চাকাও একটা লাগিয়ে দেওয়া হয়েছে ওই ওয়াটার কুলার বক্সে, যেটা আপনি এর আগেও দেখেছেন মার্সেইতে যিনি তখন লিডসেও ছিলেন, তিনি এভাবেই বসে খেলাগুলো দেখতেন। তার কারণ তার মনে হতো ডাগআউটে বসে খেলা দেখলে ঠিক মতো ভিউটা পাওয়া যায় না। কিন্তু তার উরুগুয়ে দল তার ফিলসফিটা মেনটেন করে যে এই ম্যাচটা আজকে খেললো, সেটা ডেফিনেটলি এই উরুগুয়ে বা মার্সেলো বিয়েলসার জন্য প্রাপ্য। এই মার্সেলো বিয়েলসা যখন উরুগুয়ের কোচ হয়ে আসলেন, তখন বলা হচ্ছিল হয়তো ওই উরুগুয়ের যেই রিসার্জেন্সটা এতদিন ধরে ওয়েট করা হচ্ছিল, সেই রিসার্জেন্সটা হয়তো এই মার্সেলো বিয়েলসার হাত দিয়েই হতে পারে। সেটা হওয়ার পথে আরেক ধাপ উরুগুয়ে এগিয়ে গেল। 2011 সালের পর তারা এই প্রথম 13 বছর পর কোপা আমেরিকার সেমিফাইনাল খেলতে যাচ্ছে। এই 2011 সালে কিন্তু কোপা আমেরিকায় উরুগুয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। মার্সেলো বিয়েলসার জন্য একটা বড় ফাড়া কাটলো বলতে আপনি বলতে পারেন। এর আগে আর্জেন্টিনা কিনে তিনি 3বার ব্রাজিলের বিপক্ষে নকআউট স্টেজে বাদ পড়ে গিয়েছিলেন, ব্রাজিলকে তিনি হারাতে পারেননি। সেটার একটা শোধবোধ হয়তো তিনি এই ম্যাচে নিতে পারলেন বলেই বলা যায়। উরুগুয়ে উঠে গেছে সেমিফাইনালে ব্রাজিলকে বাদ করে দিয়ে। এই ম্যাচে আরও খুবই ইন্টারেস্টিং কিছু ঘটনা ঘটেছে। যখন পেনাল্টি শুট আউট হওয়া শুরু হচ্ছিল, তখন দুই দলের প্রত্যেকটা টিম মেম্বাররা একসাথে হয়েছেন, তখন ওই টিম টকটা চলছে, টিম প্ল্যানিংয়ের টকটা চলছে। তখন দেখা গেল যে মার্সেলো বিয়েলসা যেই কাজটা করেন, খুবই শিক্ষক সুলভ একটা আচরণ করে সবাইকে গোল করে জড়ো করে তিনি নাম পড়ে শোনাচ্ছিলেন যে কে কে কখন পেনাল্টি নেবে। উল্টো দিকে দরিভাল জুনিয়র তিনি কিন্তু তার টিম সার্কেলের বেশ বাইরেই ছিলেন। তার টিম টকটা মূলত মার্কিনিয়স এবং এদের মিলিটারি কথা বলছিলেন। টিম টক বা মোটিভেশনটা তারাই দিচ্ছিলেন, দরিভাল শুধু শুনছিলেন। এটা একটা খুবই ইন্টারেস্টিং পিকচার হিসেবে আপনি বলতেই পারেন। কিংবা ম্যাচের ওই যে একটার পর একটা চ্যালেঞ্জ, একটার পর একটা অফ দ্য বল প্লে, যেখানে ম্যাচে খেলাই হয়েছে সম্ভবত 60 মিনিটেরও কম, মানে বলটা প্লেতে ছিল হয়তো 60 মিনিটেরও কম সময় পর্যন্ত, বাকি সময় পর্যন্ত বলটা মাঠের বাইরেই ছিল। সেই ফাউল এবং একের পর এক ইন্টারাপশনের কারণে খুবই কেজি
একটা অ্যাফেয়ার হয়েছে যেটা হওয়ারই কথা ছিল উরুগুয়ে এবং ব্রাজিলের ম্যাচে, যেখানে ব্রাজিল আসলে নিজের খেলাটাই খেলতে পারলো না। সেখানে উরুগুয়ে তাদের নিজস্ব ওই ইন্টেন্স মার্ডার বল স্টাইল, বিএলসার স্টাইলের ফুটবল খেলে ব্রাজিলকে বিদায় করে দিল কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে। সেই সঙ্গে কোপা আমেরিকার সেমিফাইনালের ব্র্যাকেটটাও সেট হয়ে গেছে। আর্জেন্টিনা ফেস করতে যাচ্ছে ক্যানাডার এগেইনস্টে, অন্যদিকে হাই ফ্লাইং কলম্বিয়ার সঙ্গে খেলবে এই মার্ডার বল ইন্টেন্স মার্সেলো বিয়েলসার উরুগুয়ে। কোপা আমেরিকার আজকের এই ম্যাচটা নিয়ে, ব্রাজিলের ম্যাচটা নিয়ে, ব্রাজিলের পারফরমেন্স নিয়ে আপনার কি মন্তব্য জানাতে পারেন কমেন্ট সেকশনে। মার্সেলো বিয়েলসার উরুগুয়ে ফাইনালে যেতে পারবে কিনা, কিংবা কলম্বিয়া যেই টিমটা সবাইকে চমকে দিয়েছে এবং হামেস রদ্রিগেজ তিনি সম্ভবত এই টুর্নামেন্টের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হওয়ার যোগ্য দাবিদার রাখেন, এই কলম্বিয়াই উরুগুয়েকে আটকে দিয়ে ফাইনালে উঠে যেতে পারবে কিনা, আর্জেন্টিনার বেলা কি কপালে আছে ভাগ্যে, সব কিছুই জানাতে পারেন কমেন্ট সেকশনে। ব্রাজিলের ভবিষ্যৎ কি, যারা ব্রাজিলের ভক্তরা রয়েছেন তারাও কিন্তু তাদের অভিযোগ অনুযোগ জানাতে পারেন কমেন্ট সেকশনে। এবং কোপা আমেরিকার বাকি যতগুলো ম্যাচ রয়েছে, সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ফাইনাল ম্যাচটা আপনারা শুধুমাত্র দেখতে পারবেন টি স্পোর্টস এবং টি স্পোর্টস নেটওয়ার্কে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.